প্রত্যেক স্থানেরই একটা নিজস্ব ইতিহাস, একটা নিজস্ব গল্প আছে। হয়তো আজ যে শহরটাকে আমরা একটা ব্যস্ত আধুনিক শহর হিসেবে চিনি, একসময় তা ছিল বালিয়াড়ি আর গভীর জঙ্গল দিয়ে ঘেরা একটি জনপদ। হ্যাঁ, আজ আমরা ঘুরে দেখব পূর্ব মেদিনীপুরের এক ঐতিহাসিক শহর কাঁথি। আচ্ছা, আপনারা কি জানেন কাঁথি নামের প্রকৃত অর্থ? ভূতাত্ত্বিকদের মতে কাঁথি বা কন্টাই শব্দের অর্থ হলো বালির প্রাচীর। ১৭৮৮ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের লবণ কারখানার এখানে একটা এজেন্ট অফিস খোলে, তখন থেকেই কিন্তু এই আধুনিক শহরটার পথ চলা শুরু। তো প্রথমেই আমি চলে এসেছি এই শহরের অরবিন্দ স্টেডিয়ামে। এই স্টেডিয়াম কিন্তু শুধু কাঁথি শহরের একটা স্টেডিয়াম নয় বা একটা বড় খেলার মাঠ নয়, এর সঙ্গেও কিন্তু একটা ঐতিহাসিক গল্প একটা জড়িয়ে আছে। ১৯৩৪ সালে কিন্তু গান্ধীজি এই মাঠে জনসভা করেছিলেন, যেখানে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এসেছিলেন সেই সভায় যোগ দিতে। তখন এই জায়গাটার নাম ছিল খাসমহল। এরপরে আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। কাঁথি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তাদের পথ চলা শুরু করে ১৯১৩ সালে। এর ঠিক ১০ বছর বাদে ১৯২৩ সালে বর্তমান স্থানে রামকৃষ্ণ মিশন স্থানান্তরিত হয় এবং প্রধান শাখা বেলুড় মঠ ১৯২৮ সালে এর দায়িত্ব গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করা হয় রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এরপর ১৯৩৭ সালে এর আশ্রম অংশটিকে রামকৃষ্ণ মঠ হিসাবে ঘোষণা করা হয়। এখানে রামকৃষ্ণ মিশনে নিয়মিত পুজো যা হয় সেটা তো হয়ই। এছাড়া শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি, মা শারদার জন্মতিথি এবং বিবেকানন্দের জন্মতিথি খুব ধুমধাম সহকারে এখানে পালন করা হয়। তাছাড়াও এখানে যে অনুষ্ঠানটা খুব জাঁকজমকপূর্ণভাবে হয় সেটা হচ্ছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজোতে যে কুমারী পুজো হয় সেইটা দেখতে দূর দূর থেকে মানুষজন আসে এবং অষ্টমীর দিন ভোগ বিতরণ করা হয়, হাজার হাজার মানুষ প্রসাদ পায়। তাছাড়া এখানে একটা সমৃদ্ধ পাবলিক লাইব্রেরি আছে ছাত্রাবাস। তাছাড়া দুস্থ শিক্ষার্থীদের জন্য এনাদের ৪টি ফ্রি কোচিং সেন্টার আছে। এছাড়া আছে ওনাদের অল্টারনেটিভ এবং এলোপ্যাথিক প্লাস হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য ডিসপেন্সারি। তাছাড়া এনাদের মোবাইল ডিসপেন্সারিও আছে, যেগুলো দুস্থ গ্রামীণ এলাকা সেসব জায়গায় এনারা সাহায্য পাঠান। এরপর আমি কাঁথির কিছু পুরনো স্কুল ঘুরে দেখাবো। এটা হচ্ছে কন্টাই মডেল স্কুল, যেটা 1883-তে এস্টাবলিশড হয়েছিল। ১৮৮৩ সালে সম্পূর্ণ দেশীয় ভাষায় শিক্ষার আলো ছড়ানোর জন্য ব্রিটিশদের কোনো সাহায্য ছাড়াই বাবু পদ্মলোচন মহাশয় মাত্র ২৫ জন ছাত্র নিয়ে শুরু করেন কাঁথি বঙ্গ বিদ্যালয়, বর্তমানে যার নাম হচ্ছে এই কাঁথি মডেল ইনস্টিটিউশন। এইটা হচ্ছে সেই বঙ্গ বিদ্যালয়, এটা বর্তমানে নাম হচ্ছে কাঁথি মডেল ইনস্টিটিউশন। এবং এর ভেতরের চত্বরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি বিশাল স্কুল এবং এত পুরনো স্কুল। এই হাই স্কুল, এটা হচ্ছে ১৮৫৭ সালে এর স্থাপিত হচ্ছে, ১৮৫৭ সাল। এই যে কন্টাই হাই স্কুল 1857। সালটা কিন্তু অবশ্যই নোটিশ করবেন, ১৮৫৭ সাল, সিপাহি বিদ্রোহ হয়েছিল ওই বছর, এবং এই স্কুলের উন্নয়নে সাহায্য করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কাঁথি ব্রাহ্ম সমাজের বিল্ডিং। অর্থাৎ আমি এখন যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি সেটা কাঁথির সমাজ সংস্কারের একটা ঐতিহাসিক কেন্দ্র, যেটা ব্রাহ্ম সমাজের একটা ভবন, এবং ১৮৫৭ সালে সম্ভবত এই ভবনটি স্থাপিত হয়। কাঁথির চন্দ্রমণি ব্রাহ্ম গার্লস স্কুলের প্রথম যখন পঠন পাঠন শুরু হয় তখন কিন্তু এই ভবনই পঠন পাঠন শুরু হয়, তারপরে আলাদা বিদ্যালয় স্থাপিত হয়। কাঁথিতে মোট ৯-১০টা মতো সরকারি হাই স্কুল আছে, যার মধ্যে কয়েকটা হচ্ছে পুরোপুরি গার্লস স্কুল এবং কয়েকটা পুরোপুরি বয়েজ স্কুল এবং কয়েকটা কোয়েড স্কুল। তো এরপরে আমরা এলাম কাঁথি সরিসভা ট্রাস্ট দ্বারা স্থাপিত শ্রী চৈতন্যদেবের মন্দিরে। এই যে চৈতন্যদেবের মন্দির এখানে নতুন, মানে এই ট্রাস্টের এই মন্দিরটা নতুন, তবে সাইডে যে পুরনো বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের মধ্যেই ছিল এই মন্দির। আর এখানে একটা স্কুলও ছিল, যেটা প্রাথমিক পাঠশালা হিসাবে প্রথমে শুরু হয়েছিল, তারপরে জুনিয়র হাই স্কুল থেকে এখন পূর্ণাঙ্গ একটা হাই স্কুল হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। আর বর্তমানে এখানে হরিসভা ট্রাস্টের মানে এরা ট্রাস্টটা এখানে আছে, এদের ওই মন্দিরটা আছে এবং স্কুলের পুরনো বিল্ডিংটাও ওই সাইডে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্কুলের পুরনো বিল্ডিং। তো খুব সুন্দর লাগলো দেখে এইটা দর্শন করে। এবারে আমরা
এলাম কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়। এগুলো সবই এখন উচ্চ মাধ্যমিক স্কুল। আর এই স্কুলটা স্থাপিত হয়েছিল ১৯১৫ সালে। বিশাল বড় বিল্ডিং, অনেক পুরনো স্কুল। ছুটি থাকার জন্য সব স্কুলই এখন বাইরের গেটটা বন্ধ। একটাই শুধু স্কুলের গেট খোলা পেয়েছিলাম। এবং তারপরে এলাম আমরা কাঁথি চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, যেটা লেখা আছে ১৯০৭ সালে প্রতিষ্ঠিত। এটা ব্রাহ্ম ভাবধারায় এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আমরা এগিয়ে চললাম ব্রিটিশ দ্বারা স্থাপিত কাঁথি সংশোধনাগারের দিকে। তবে সংশোধনাগারের ভেতরে তো ঢুকতে পারবো না, কিন্তু বাইরের থেকে আমি বিল্ডিংটা একটু দেখানোর চেষ্টা করলাম। এটা ব্রিটিশ আমলেই যখন কাঁথি মহকুমা প্রথম তৈরি হয়েছিল তখনই এটা স্থাপিত হয়েছিল। এবং লবণ আন্দোলন ও ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনের সময় কাঁথি, খেজুরি ও রামনগর এলাকার অনেক স্বাধীনতা সংগ্রামী এই জেল খেটেছেন। তাদের উপর যা অত্যাচার হয়েছিল বা তারা কতদিন জেল খেটেছিলেন সেই সবের সাক্ষী হয়ে এখনও এই কাঁথি সংশোধনাগার এখনও দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে এসেছি কাঁথি মহকুমা আদালত চত্বরে। তো কাঁথি মহকুমার আদালতেরও একটা ইতিহাস আছে। কাঁথি ১৮৫২ সালে কাঁথিকে একটি পৃথক মহকুমা হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে। কিন্তু তখন কিন্তু মহকুমা আদালত এখানে ছিল না, ছিল কাঁথির কাছে নগিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে আদালতের কাজকর্ম পরিচালিত হতো। এরপরে এখানে ছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কেন্দ্র, এবং এরা লবণ কারখানা তৈরি করেছিল, যেটা নিমক মহল নামে পরিচিত ছিল। তারপরে ১৮৬৩ সাল নাগাদ যখন তাদের আর্থিক মানে অবনতি হওয়ার কারণে নিমক মহলটা বন্ধ করে দিতে হলো, তখন আদালতটা এখানে স্থানান্তরিত হলো। এবং এই পুরনো নিমক মহলে তখন আদালতটা স্থানান্তরিত হয়েছিল, সেটাও আমি পরে দেখাচ্ছি। এবং বর্তমানে সেই নিমক মহল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং বর্তমানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আধুনিক কাঁথির মানে কোর্ট, যেটা বলে কোর্ট চত্বর আর কি। পুরোটা আমি যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখালাম। সবটা হয়তো দেখানো সম্ভব নয় বা দেখানো উচিতও নয় আইনগত কারণে। তো আমি যেদিন দেখাচ্ছিলাম সেদিন সব কিছু বন্ধ ছিল, কোর্টে ছুটির দিন ছিল। তো তাই যতটা সম্ভব ঘুরে ঘুরে একটু দেখালাম। ওই বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম কোথায় হয়, মানে উকিলরা কোথায় বসেন টসেন, এইসব বিভিন্ন একটু ঘুরে ঘুরে দেখালাম। আর এইসব ঘরগুলো আগে এইখানে পুরোদস্তু কাজকর্ম হতো। এই যে পুরনো দেখেই বোঝা যাচ্ছে এই ব্রিটিশ স্ট্রাকচার, এই ঘরগুলো দেখলে আর্কিটেকচার দেখেই বোঝা যাচ্ছে কাজকর্ম হতো। এখন আর এখানে বিশেষ কিছু হয় না, ওই প্রথমের দিকে যেগুলো দেখিয়েছিলাম সেইগুলো সেখানেই হয়। এই যে সব বিভিন্ন ঘর করা আছে বিভিন্ন রকমভাবে। আর দেখালাম যে পুরনো একটা পোস্ট বক্সটা একটা দেখালাম। আর এইটা হচ্ছে কাঁথি আদালতের বর্তমান রূপ। এখন এলাম কাঁথি প্রভাত কুমার কলেজের সামনে। কাঁথি প্রভাত কুমার কলেজ স্থাপিত ১৯২৬ খ্রিস্টাব্দে। এখন আমি কলেজের ভেতরে একটু ঢুকছি, ওদের ভিতরে ঢুকে দেখাচ্ছি একটু। এই যে কলেজের ভেতরে ঢুকলাম। আমাদের বাড়ির সবাই মোটামুটি এই কাঁথি কলেজে পড়াশুনো করেছে। আমি অবশ্য কাঁথি কলেজে পড়াশুনো করিনি, আমার পাশের শহরে আমার বাড়ি। আর আমি এই জন্য অনেক রকমের পরীক্ষা দিতে, মানে আমাদের কলেজে গ্রাজুয়েশন লেভেলে যে পরীক্ষাগুলো হতো ওইখানে পরীক্ষাগুলো দিতে আসতাম এখানে। এইটা হচ্ছে কাঁথি কলেজ। এখানে নতুন বিল্ডিং হচ্ছে। কাঁথি প্রভাত কুমার কলেজ স্থাপিত হয়েছিল ১৯২৬ সালের ১৫ই জুলাই। খুব রিসেন্টলি ওদের মানে এই কলেজের ১০০ বছর পূর্ণ হয়ে গেল। এবং এই যে পুরো কাঁথি কলেজ আছে, এদের ছাত্রাবাস ছাত্রীবাস আছে, সামনে মাঠ আছে, এবং ভেতরের বিল্ডিং বাইরের বিল্ডিং সব কিছু, পুরো জায়গাটা দান করেছিলেন প্রয়াত বিশ্বম্ভর দিন্দা। তার প্রয়াত পুত্র প্রভাত কুমার দিন্দার স্মৃতি রক্ষার জন্য তিনি তিনি অর্থও দান করেছিলেন, জমিও দান করে কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন। আর তাই জন্য ওনার পুত্রের নামেই কলেজটা হয়েছে কাঁথি প্রভাত কুমার কলেজ। শুরুতে ৩৯ জন স্টুডেন্ট নিয়ে শুধু কলা বিভাগটাই শুরু হয়েছিল। এটাও কাঁথির একটা গর্বের জায়গা, কাঁথি প্রভাত কুমার কলেজ। এখানে আমার হাজবেন্ড পড়াশুনো করেছেন, আমার হাজবেন্ডের দাদারা পড়াশুনো করেছেন এখানে।
বর্তমানে এই কলেজে সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রায় সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। তাছাড়া বিএড এবং পিএইচডিও এখান থেকে করা যায় এবং এটা ন্যাক থেকে এ গ্রেড পাওয়া কলেজ। এবং এই যে আবক্ষ মূর্তিটা দেখতে পাচ্ছি, ইনি প্রয়াত স্বর্গীয় প্রভাত কুমার দিন্দা মহাশয়, যার নামে এই কলেজটা আছে। স্বামী বিবেকানন্দের পেছনে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, ওনার বাড়ির পেছনের দিকটা। ওনার বাড়িটা ঠিক এই কলেজের পরের গলিটাতে ওনার বাড়ি। তো বাড়ির সামনে তো করা যাবে না, মুখ্যমন্ত্রী যেহেতু, ওনার সামনে ভিডিও করা যাবে না, তো বাড়ির পেছন দিকটা দেখালাম, আর বাড়ির গলিটা আমি দেখাবো। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, ওনার বাড়িটা কোথায় কাঁথিতে। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ি যাওয়ার রাস্তা। এটা বাড়িটা দেখালাম ওখানে পেছন দিক থেকে, কলেজের পরেই কলেজ, ওইটা প্রভাত কুমার কলেজ, তারপরে গায়েই ওনার বাড়ি। তো এইটা হচ্ছে ওনার বাড়ি যাওয়ার গলিটা, যে পুলিশ সিআরপিএফ বসে আছে, এটা হচ্ছে ওনার বাড়ি যাওয়ার রাস্তা। এই মন্দিরটা হচ্ছে কাঁথির ভবতারিণী মন্দির। এখানে লেখা আছে বাংলা 1375 সালে স্থাপিত ভবতারিণী মন্দিরের আদি প্রতিষ্ঠাতাগণের নাম লেখা আছে। 1375 সালে মন্দিরটা হয়েছে। এইটা হচ্ছে ভবতারিণী মন্দির। খুব সুন্দর দেখতে মন্দিরটা, খুব সুন্দর। কাঁথির এই মন্দির প্রায় ৭০-৮০ বছরের পুরনো। তবে এই নতুন আগে পুরনো একটা মন্দির ছিল এবং সেটাকে ভেঙে নতুন করে সংস্কার করে নতুন মন্দির স্থাপিত হয়েছে ২০২২-২৩ সাল নাগাদ। তো মন্দিরের ভেতরের আর্কিটেকচার এবং দেবদেবীর বিভিন্ন মূর্তি দেখে খানিকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের লাগলো এবং মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন রকমের তাদের বিভিন্ন রূপ, যেমন শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ, রাধাকৃষ্ণ, তাছাড়া আলাদা আলাদাভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তিও আছে। মা সরস্বতী, মা শীতলা, মা কালী আলাদাভাবেও আছে। খুব সুন্দর দেখতে এই ভবতারিণী মন্দিরটা। আর এই ভবতারিণী মন্দিরটা স্থাপিত হয়েছিল ব্যবসায়ী সমিতি থেকে স্থাপন করা হয়েছিল। যারা এই অঞ্চলে যারা ব্যবসা করত ৭০-৮০ বছর আগে, তখন তো এইগুলো মানে এতটা ডেভেলপ ছিল না। তো চোর ডাকাতের মানে ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবসায়ীরা এই মন্দিরটা তখন স্থাপন করেছিলেন। তো বৈশাখ মাসে একটা বিশেষ দিনে এই মন্দিরের মানে একটা সাড়ম্বর পুজো হয়। প্রত্যেক মন্দিরে যেমন পুজো হয় সেইরকমভাবে সাড়ম্বর পুজো হয়। মোটামুটি পুরো দিনই মন্দির খোলা থাকে। তাছাড়া নিত্য পুজো যেরকম হয় সেরকম এখানে হতে থাকে। তো এই মন্দিরটা আমি ভেতরটা সুন্দর করে ডিটেলসে দেখালাম। কি সুন্দরভাবে মন্দিরের ভেতরটা মানে আর্কিটেকচারটা এত সুন্দর, বিভিন্ন দেবদেবীর মূর্তিসহ। আর মায়ের মুখটাও খুবই সুন্দর। ভবতারিণী মায়ের মূর্তি এখানে খুবই সুন্দর। মাকে দেখে খুব ভালো লাগলো। তো এখন আমি একটা পূজা মণ্ডপে, দুর্গাপূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। এটা কাঁথির এক রাজবাড়ি, গড়ের রাজবাড়ি নামে যেটা পরিচিত, সেই রাজবাড়ির দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। এই গড়ের রাজবাড়ির এদের ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো এবং এই পুজো শুরু হয়, এখানকার দুর্গাপুজো শুরু হয় ১৭২০ খ্রিস্টাব্দের পর থেকে। তো সেই প্রাচীন রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এখনও আছে। তবে মন্দিরটা ওনারা সংস্কার করেছেন। এই যে ধ্বংসাবশেষটা দেখালাম, এখানে এখনও কাঁথিতে যে একটা বালি চারদিকে ছিল, বালিয়াড়ি বলা হতো কাঁথিকে, এখানে সেই রকম আছে বালি, এখানে পুরোটাই বালি। আর ওই যে সাদা রঙের বাড়িটা হচ্ছে বর্তমানে এনাদের বাড়ি। তাছাড়াও এনাদের অনেক বাড়ি আছে, মন্দির আছে। আর এখানে সোনার দুর্গা প্রতিমা আছেন। তো এটাও কাঁথির একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এর সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি পরে দেব। এবং তখন রাজাদের আমল ছিল। আপনার ৮ নম্বর জেনারেশন চলছেন, আপনি তো এখানকার পুরোহিত। আর যখন এখানে মন্দির প্রতিষ্ঠা হয় তখন এগুলো সব জঙ্গল ছিল, তখন রাজাদের আমল ছিল, রাজাদের আমল ছিল, জঙ্গল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পূর্বপুরুষরা যারা ছিলেন তারা বলেছেন। আচ্ছা।
কাঁথি রাজাবাজার অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির ঐতিহাসিক, আনুমানিক প্রায় 400 বছরের পুরনো। মায়ের মূর্তিটি কষ্টি পাথরে তৈরি এবং মায়ের জীবটি সোনার। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজোর দিন এবং কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যাতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং কিছু নির্দিষ্ট হিন্দু পরিবার বংশ পরম্পরায় মায়ের সেবায়িতের কাজ করেন। তো মন্দির কত সালে প্রতিষ্ঠিত ঠিক মতো না জানা গেলেও, যেমন শুনলেন পুরোহিত যিনি আছেন উনি বললেন যে ওনারা মানে 8 নম্বর জেনারেশন এখানে পুজো করছেন, আর রাজাদের আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তো কাঁথির এটাও একটা দর্শনীয় জায়গা। যেরকম বলেছি যে কাঁথি একটা প্রাচীন শহর, এটা এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু পুরাকালের এইসব জিনিস কিন্তু এখনো আছে। এগুলো হচ্ছে কাঁথির একটা করে দ্রষ্টব্য জায়গা। এই মন্দিরটি আধুনিক কাঁথি শহরের একটি নিদর্শন। কাঁথির থানা কালী মন্দির কিছুদিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি দেখতে খুব সুন্দর এবং এটিও একটি কাঁথির একটা দর্শনীয় স্থান, এই কাঁথি থানা কালী মন্দির। এবার এসছি কাঁথির সরস্বতীতলা সরস্বতী মায়ের মন্দিরে। এটিও আধুনিক কাঁথির একটি নিদর্শন, সরস্বতী মায়ের মন্দির, যেটা খুব রেয়ার। আমাদের ভারতবর্ষে খুব কম জায়গাতেই আছে সরস্বতী মায়ের মন্দির। এবার চলে এলাম কাঁথির সেই বিখ্যাত জায়গা যেখান থেকে আজকের এই আধুনিক শহরের জন্ম এবং একদম পুরনো কাঁথি বলা যেতে পারে না, কাঁথির নিমকমহল এলাকায় চলে এলাম। ওই দূরেই যে ভাঙাচোরা জরাজীর্ণ বাড়িটা দেখা যাচ্ছে ঝোপঝাড়ে ঢাকা, ওটাই হচ্ছে কাঁথির নিমকমহল, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিল তাদের লবণ ব্যবসার কেন্দ্র হিসেবে। এবং পরবর্তীকালে যেখানে কাঁথি কোর্টটা নেগুয়া থেকে স্থানান্তরিত হয়ে এখানেই কাঁথি মহকুমা আদালতটা স্থাপন করা হয়েছিল যখন লবণ ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল। তারপরে বঙ্কিমচন্দ্র যখন এখানকার জাজ ছিলেন তখন কিন্তু এই পুরনো কোর্ট চত্বর ছিল, আর ওই দিকে হচ্ছে এখন এক্সটেন্ডেড কোর্ট চত্বরটা। আর বঙ্কিমচন্দ্র কিন্তু এইখানে বসেই তার কপালকুণ্ডলা উপন্যাসটা লিখেছিলেন, যার কারণে এই কাঁথি থেকে একটু দূরে দারিয়াপুর দিকে ওইখানে কিন্তু কপালকুণ্ডলা মন্দির নামে একটা মন্দির কিন্তু আছে। তো বঙ্কিমচন্দ্র এগুলোর উপর বেশ করে কপালকুণ্ডলা লিখেছিলেন। তো এখন আপনারা দেখছেন এই পুরনো কামানগুলো এখানে আছে। এখানে ব্রিটিশ আমলে অনেক কিছুই দেখা যায়, যেটা কোর্টে দেখেছি, কোর্টের পুরনো বিল্ডিং গুলা কিছুটা ব্রিটিশ আমলের মতো। আর এই যে এখানে আছে একটা পুরনো শিব মন্দির, খুব পুরনো শিব মন্দির। এই নিমকমহলের কাছে শিব মন্দিরটা পুরনো হলেও এটাকে দেখছি নতুনভাবে সংস্কার করা হয়েছে। তো একদম কাছাকাছি, হয়তো কতদিন আগে শিব মন্দিরেরটা কতদিন আগে স্থাপিত সেটা বলতে পারবো না। আর এটাই হচ্ছে সেই অরিজিনাল নিমকমহল, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1788 খ্রিস্টাব্দে স্থাপন করেছিল এবং এটাই হচ্ছে পুরনো কাঁথি। আর শিব মন্দিরটা খুব সুন্দর সংস্কার করা। শিব মন্দিরের পেছনে যে মেরুন কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্তমানে কাঁথি কোর্ট, কাঁথি আদালতের বিল্ডিং। আর মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে এবং পেছনের দেওয়ালে কিছু দেবদেবীর মূর্তিও খোদাই করা আছে। শিবলিঙ্গটা মনে হলো পুরনো, কিন্তু তাকে নতুনভাবে আধুনিকভাবে সাজানো হয়েছে। মন্দিরটা মোটামুটি খুবই সুন্দর, সাইডের দিকেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, এখানে গান্ধীজির মূর্তি স্ট্যাচু করা আছে। আর এটা যেহেতু পুরোটাই কোর্ট চত্বর, এটা একটা কাঁথির পুরনো জায়গা একটা। তো এখানে লেখা আছে গান্ধীজি এসছিলেন এখানে কাঁথিতে, প্রথমবার এসছিলেন 5ই জুলাই 1925 সালে। দারুয়াতে জনসভা করেছিলেন এবং যেই মাঠে সভা করেছিলেন সেটা আমি এবারে ব্লগে দেখাতে পারলাম না, পরে কোনদিন দেখাবো। সেই জায়গাটার নাম গান্ধী ময়দান। আর সেকেন্ড বা দ্বিতীয়বার এসেছিলেন খাসমহাল ময়দানে বিরাট জনসভা করেছিলেন। আচ্ছা, খাসমহলটা বর্তমানে অরবিন্দ স্টেডিয়াম নামে পরিচিত। তো দেখছেন এখানে ওই যে স্টেডিয়ামটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদের, তো সেকেন্ড বারে এসে গান্ধীজি কিন্তু ওখানে সভা করেছিলেন, কাঁথির মধ্যেই একদম। এখন যেখানে এসছি, যে মন্দিরের সামনে এসছি, এটি একটা দুর্গা মন্দির। এটাও আধুনিক কাঁথির একটা নিদর্শন। কাঁথির একটা ক্লাব, ইয়ংস্টার ক্লাব, এই দুর্গা মায়ের মন্দিরটা স্থাপন করেছিল। যদিও ক্লাবটা অনেক পুরনো, কিন্তু মন্দিরটা কয়েক বছরেরই। খুব সুন্দর মন্দির, অনেক বড় মন্দির, আর মন্দিরটা খুব মানে পুরোপুরি ওপেন আছে দেখে খুব ভালো লাগলো। মন্দিরটা সুন্দরভাবে সাজানোও আছে। মন্দিরের গেট টেট খুব সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে তৈরি করা। তো এই মন্দিরটাও খুব ভালো লাগলো দেখতে। এটাও কাঁথির একটা দর্শনীয় জায়গা এবং দুর্গা মায়ের, সপরিবারে দুর্গা মায়ের মন্দির সাধারণত কম দেখা যায়, তো এটাও কাঁথির একটা দর্শনীয় স্থান।
এই মন্দির, এই কালী মন্দিরটিও আধুনিক কাঁথির একটি নিদর্শন। এটি কাঁথি সুপার মার্কেটের উপরে ছাদ করে এই কালী মন্দির সহ সামনের উঠোন সহ কালী মন্দিরটি স্থাপন করা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, নিচে এত বড় বাজার আছে, এত হইচই, ওপরে উঠে এলে কিন্তু কোনো সাউন্ডও শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির চত্বর। যিনি বা যারা পরিকল্পনা করে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তারা সত্যিই তারা একটা ধন্যবাদ প্রাপ্য তাদের। খুব সুন্দর একটা জায়গা, খুব মনোরম একটা জায়গা। এটাও কাঁথির একটা দর্শনীয় স্থান, কাঁথির একটা গৌরবের জায়গা। তো আমার সাথে আপনারা আবার একটা প্রাচীন শহর এবং প্রাচীন শহরে কিছু প্রাচীন জিনিস দেখলেন, যে শহরটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি। তো আমার সাথে আপনারা সবাই ঘুরে দেখলেন, আশা করি খুব ভালো লাগলো। মোটামুটিভাবে 1788 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেছনের এই নিমক মহলটা স্থাপন করেছিল, তখন থেকেই যদি কাঁথির পথ চলা শুরু ধরা হয়, তাহলে এই কাঁথি শহরের ইতিহাস প্রায় 250 বছরের পুরনো। আবার ওই রাজ পরিবারের দুর্গাপূজার হিসেবে যদি ধরা হয় তাহলে 300 বছরের পুরনো। মোটামুটি কাঁথি একটা প্রাচীন শহর। শহরের প্রাচীন কিছু স্থাপত্য যা কিছু আছে এখনো পর্যন্ত আধুনিকতার ছোঁয়া লেগেও এখনো পর্যন্ত আছে, তো ঘুরে দেখালাম। আশা করি খুব ভালো লাগলো আমার সাথে এই কাঁথি শহরটা ঘুরে দেখে। একটা প্রাচীন, এখন পর্যন্ত তার ঐতিহ্য বজায় রেখেছে, তার অস্তিত্ব বজায় রেখেছে এত একটা প্রাচীন শহর, এবং এখন যা পুরোপুরি ভাবে আধুনিক হয়ে গেছে। তো আশা করি আমার সাথে সবার ঘুরে দেখতে সব জায়গাগুলো ভালো লাগলো। তো এইভাবেই আমার সাথে আমি আমার চ্যানেলের নাম এক্সপ্লোরিং ইন্ডিয়া, এইভাবে ইন্ডিয়ার বিভিন্ন জিনিস, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জিনিস আমার সাথে ঘুরে দেখুন, আনন্দ করে দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায় দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আর সাবস্ক্রাইব করে আমাকে একটু গ্রো করতে সাহায্য করবেন। তো পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন দেখতে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া সুতপা এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।